পারছি না আমরা যে কিভাবে কি হবে। আজ সকালেও বুঝতে পারিনি যে রাত 9টায় এভাবে চোখের জল দিয়ে শুরু করতে হবে। একবার ভাবুন, মাঝরাতে গতকাল ওয়াক অফ বিল পাশ হয়ে গেল লোকসভায়। মাঝরাতেই ভারত সহ বিভিন্ন দেশের ওপর মোটা আমদানি শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লি আর ওয়াশিংটনের দুই ঘটনায় দেশ জুড়ে গেল রব উঠল। মাঝরাতের জোড়া ঘটনার অভিঘাত নিয়ে কাটা ছেঁড়ায় ব্যস্ত রাজনীতিবিদ, অর্থনীতিবিদ থেকে আম জনতা। কিন্তু আম বাঙালি, তারা এইসব হিসেব নিকেশ কখন করবে? রাতটা পেরোতে না পেরোতেই বিনা মেঘে বজ্রাঘাত। না, বিনা মেঘ নয়, আশঙ্কা ছিলই, আর সেটাই সত্যি হলো। ভোরের আলো ফুটতেই ভেঙে পড়ল আকাশ। দুর্নীতির কারণে 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। নির্দিষ্ট সংখ্যাটা 25,752। একবার ভাবুন তো, এই যারা সকাল সকাল চাকরি হারালেন তাদের তো অনেকের সংসার রয়েছে, ইএমআই রয়েছে, বাচ্চার স্কুলের খরচ রয়েছে, বৃদ্ধ মা বাবার ওষুধের বিল রয়েছে। শখ আহ্লাদের কথা বাদই দিলাম, এবার এই চাকরি হারারা খাবেন কি, বাঁচবেন কি করে? একটা ছোট্ট অঙ্ক আপনাদের দেখাই। চাকরি হারিয়েছেন কতজন? 25,752। এরা তো একা নন, পরিবারে আমরা ধরে নিচ্ছি গড়ে 4 জন রয়েছেন। অনেকের পরিবারই সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি, ধরে নিচ্ছি 4 জন। তাহলে মোট সংখ্যাটা কত দাঁড়ায়? 1,03,008 জন, যারা আচমকা সকালবেলায় উঠে পথে বসলেন। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে এদের মধ্যে তো অযোগ্য রয়েছে, ঠিক, কিন্তু এদের মধ্যে তো যোগ্য রয়েছে, তাদের কি দোষ? অথই জলে শুধু 25,752 জন তো নন, প্রতি পরিবারে 4 জন করে ধরলে সংখ্যাটা লাখ ছাড়িয়ে যায়। তাদের কি দোষ? যারা যোগ্য, যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে ভাই বসে পাশ করে একদম নিয়ম মেনে চাকরি করছিলেন, কি দোষ তাদের? প্রতিদিনের মতোই সকালে স্কুলে এসেছিলেন, কিন্তু মন পড়েছিল সুপ্রিম কোর্টে। কি হয় ভাবতে ভাবতেই চলে এলো রায়। বৃহস্পতিবার 2016 সালের এসএসসির গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এই খবর পৌঁছতেই স্কুলগুলোর টিচার্স রুমে বদলে গেল ছবিটা। কান্নায় ভেঙে পড়লেন সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया, जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए, जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती? কোথায় ভুল হলো? কেন হারাতে হলো চাকরি? দুর্গাপুরের সুনিতার মতো উত্তর হাতড়াচ্ছেন মালদার বালো গার্লস হাই স্কুলের চাকরিহারা শিক্ষাকর্মী ভেরোনিকা টুডু। আমাদের যে রুলগুলো আছে সেই রুলগুলো আমরা এখন কি করে শোধ করব? আমরা যদি বেঁচে থাকি তো লোন দিতেই হবে, যদি মরে যাই তাহলে সেখান থেকে উঠতে হবে। আগামী মাস থেকে ইএমআই কিভাবে দেবেন সেই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে পুরুলিয়া চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ের চাকরিহারা শিক্ষিকা মল্লিকা মণ্ডলকেও। অনেকেরই লোন আছে, বাড়িতে বয়স্ক বাবা মা আছে, মানে সেইগুলো সব কিছু কিভাবে যে চালানো যাবে, মানে এখন ধরুন বাচ্চার পড়াশোনার একটা খরচ আছে, সেগুলো সব কিছু মানে বুঝেই উঠতে পারছি না আমরা যে কিভাবে কি হবে। শান্তিপুরের তন্তুবাই স্কুলের চাকরি করার জন্য অন্য 2টি চাকরি ছেড়েছিলেন রুমা পণ্ডিত।
এদিন যে 26,000-এর চাকরি গেল তাদের মধ্যে রুমাও রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সংসার নিয়ে দুশ্চিন্তায় সদ্য চাকরিহারা রুমা। এখানে আমার উপরে দাঁড়িয়ে পুরো আমার বাবার বাড়ির পুরো পরিবারটা, সেক্ষেত্রে কি করে সম্ভব? এখন তো বুঝেই উঠতে পারছি না যে কিভাবে একটা পরিবারকে সামলাবো। হুগলির পোলবার জিতেন টুডুর মা বাবা দুজনেই দিনমজুর। তিনি হারিট হাই স্কুলে শিক্ষাকর্মীর চাকরি পাওয়ায় সংসারে কিছুটা স্বস্তি এসেছিল। এদিন সুপ্রিম রায় শোনার পর ভেঙে পড়েছেন জিতেন। টাকা পয়সা দিয়ে চাকরি করব সেই অবস্থা আমার ছিল না। বাবা মা মাঠে ঘাটে কাজ করে, লোকের কাজ করে, সেখান থেকে আপনাকে তো মুখ দিকে তো চাকরি দেবে না ওরা। টাকা যখনই চাইবে নিশ্চয়ই 2-5 হাজার টাকা লাগবে না, ওদেরটা লাখে লাখে টাকার ব্যাপার আছে। সেখানে আমাদের 1 টাকাও দিতে পারতাম। একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ায় স্কুল কিভাবে চলবে? এতগুলো ছাত্রছাত্রী বা কি হবে ভেবে পাচ্ছেন না বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র ঘোষ। এমনিতেই আমাদের শিক্ষক খুব কমই আছে, 4 জন টিচার করে গেছে, আরো 2 জন চলে যায়, 6 জন চলে যাবে। 1000 উপরে স্টুডেন্ট বিদ্যালয়ে, তো যদি 6 জন চলে যায় তাহলে তো সত্যি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উপরে যেমন চাপ পড়বে, ছাত্রছাত্রীদের ক্লাসের ক্ষেত্রে চাপ পড়বে। স্কুলে স্কুলে কান্না, হাহাকার। কারো স্বপ্ন ভাঙলো, কেউ হারালেন স্বপ্ন দেখার সাহস। আচ্ছা, দুধ আর জল আলাদা করা গেল না কেন? কেন চালের সঙ্গে মিশে থাকা কাঁকড়গুলোকে বাছা গেল না? সমস্যাটা কোথায় দেখাবো। খুব সবিস্তারে সেই অঙ্কগুলো কোথায় গরমিল হয়েছে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং করে যাচ্ছি। তার আগেই পরিসংখ্যানটা দেখুন, কোথায় মানে কোন জেলায় কতজন চাকরি হারালেন। কলকাতায় এই সংখ্যাটা প্রায় 1100, হাওড়ায় 400 প্রায়, বাঁকুড়ায় 1005, মেদিনীপুরে 1500, ঝাড়গ্রামে 527, দক্ষিণ দিনাজপুরে 581, হুগলিতে 854। খেয়াল করে দেখুন, সবচেয়ে বেশি সংখ্যা 1500 মেদিনীপুরে। মুখ্যমন্ত্রী আজকেও যখন সাংবাদিক বৈঠক করছিলেন তিনি সরাসরি নাম করেননি, কিন্তু প্রশ্ন তুলেছিলেন কোন জেলায় সবচেয়ে বেশি। মনে পড়ছে কোন জেলা? মেদিনীপুর। কে, কার জেলা? समझदारों के लिए इशारा ही काफी। দেখলেন তো, কেউ চোখের জল আটকাতে পারছেন না, ভেবেই পাচ্ছেন না এরপর কি করবেন, কাল থেকে কি করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলায় জেলায় দিশেহারা মানুষ, শিক্ষক, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা। দেখালাম তো সেই ছবি। এরপর এই যে মাথায় হাত দিয়ে বসে থাকা লোকগুলো কি করবে? আচ্ছা, রায় ঠিক কি বলা হয়েছে? এদের জন্য রায় কোনো সিলভার লাইন আছে নাকি বিচারপতির রায়ে সমস্ত ভবিষ্যৎ এক ঘন গাঢ় অন্ধকারে ডুবে গেল? আসুন একবার এসএসসির এই নিয়োগের গোটা প্যানেল বাতিল করার পিছনে সুপ্রিম কোর্টের কারণ এবং রায়েতে সুপ্রিম কোর্ট যা যা বলেছে দেখে নিন। সুপ্রিম নির্দেশে খারিজ হয়ে গেল 2016 সালের এসএসসি প্যানেল। চলে গেল 25,753 জনের চাকরি। বিস্তর অভিযোগের কথা বললেন বিচারপতিরা। আমরা পরীক্ষাটা দিয়েছি, দীর্ঘ 8 বছর ধরে লড়তে লড়তে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল 25,753 জন শিক্ষকের চাকরি। সুপ্রিম কোর্ট জানিয়েছে বড় মাপের দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, নতুন করে নিয়োগ করতে হবে কারণ সমগ্র প্রক্রিয়াটি ভুলে ভরা। দেখুন, জাজমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে, পুরো সিলেকশন প্রসেসটাতে প্রশ্ন উঠেছে। আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপেল করা হয়েছে।
সুপ্রিম কোর্ট রায় ঘোষণায় জানিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটি কলঙ্কিত, সমাধানের বাইরে বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার বৈধতা, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার সময় এর আগে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল অযোগ্য বলে প্রমাণিত হলে সমস্ত মাইনে ফেরত দিতে হবে। সিবিআইয়ের তরফে কয়েকজনকে চিহ্নিত করা গেলেও বাকিদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই কারণে পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের নির্দেশ, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, অযোগ্যদের বলে চিহ্নিতদের বেতন ফেরত দিতে হবে, বাকিরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অযোগ্য বলে চিহ্নিত নন যারা, তাদের বয়সের ছাড় মিলবে। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল, যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। 3 মাসের মধ্যে আরও যদি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয় সে নির্দেশও রয়েছে আদালতের রায়। তবে যোগ্য হলেও আবার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই কাজে ফিরতে হবে তাদের। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছে সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যারা 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016-র কেস সম্ভবত, সেটা এসএসসিটা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে। 2016 সালের নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে 2021-এ। সে বছর এই মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিই প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টে সেই রায় স্থগিত করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চের কিছু রায় বহাল রাখে। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের নির্দেশে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদির বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলে। রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এবার হাইকোর্টের সেই রায় বহাল রাখল সর্বোচ্চ আদালত। বলা ভালো, হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় শেষ পর্যন্ত বহাল থাকল। একসঙ্গে এতজনের চাকরি বাতিল, এতজনের স্বপ্নভঙ্গ, এত মানুষের চোখের জলের দায় কার? এই প্রশ্নটা করতে হয়। যখন দেখাচ্ছি না ওই মানুষগুলোকে, যখন শোনাচ্ছি ওদের কথা, তখন বিশ্বাস করুন কষ্ট হচ্ছে, চোখে জল আমাদেরও আসছে। আর একটাই প্রশ্ন মাথার মধ্যে বনবন করে ঘুরছে, দায় কার? এর মধ্যে যোগ্যরাও ছিলেন এবং সিংহভাগ যোগ্য। তাদের এই অবস্থার দায় কে নেবে? আর ঠিক এই প্রশ্নেই চনমন করে উঠেছে রাজনীতি। ওই চোখের জলের দায় কে নেবে, কে উত্তর দেবে? আছে রাজনীতির কাছে এর উত্তর? বাড়িতে বয়স্ক বাবা মা আছে, মানে সেইগুলো সবকিছু কিভাবে যে চালানো যাবে। हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। একটাই প্রশ্ন, প্রায় 26,000 মানুষের জীবন নিয়ে এই ছেলে খেলার দায় কার? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শুরু হয়েছে রাজনীতির তুতু ম্যায়। একে অন্যকে দোষারোপ করে আসরে নেমে পড়েছেন নেতা মন্ত্রীরা। সুপ্রিম রায়ের পরে এদিন নবান্নে শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব, শিক্ষা সচিবের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একটি সংগঠনের সভাতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মমতা ব্যানার্জি জানতেন যে ৬,০০০ লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন। দফা ১ দাবি ১ মমতার পদত্যাগ। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে। ডিসিশন কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, ক্যাবিনেট, সবার জেলে যাওয়া উচিত। ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো, না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শিগগিরই তাকে ছুঁড়ে ফেলে দেবে। সুপ্রিম কোর্টের যে রায়, এই রায়ের পর এক মুহূর্ত এই সরকারের নৈতিকভাবে আর ক্ষমতায় থাকা উচিত নয়। রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান, সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। এদিকে চাকরি বাতিলে রাম বাম শিবিরকে পাল্টা নিশানায় রেখেছেন মুখ্যমন্ত্রী। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিচে যোগ্য তো? এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাব দিতে পাল্টা আসরে সিপিএম এর আইনজীবী বিকাশ ভট্টাচার্য। আমি তো সবসময় বলি যে লোকে বিপদে পড়লে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লেই বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। দেখবেন ওরা কোনো বিপদ পড়লেই সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। আমি ওকে আশীর্বাদ দিতে পারবো না। আমার এখন একটাই ওর পক্ষে আশীর্বাদ যে আগামী দিনে ওকে জেলে থাকতে হবে, সেই ব্যবস্থাটা করার। চাকরি বাতিল নিয়ে তরজা জারি, বিক্ষোভ জারি, কিন্তু দায় কার? সেই মোক্ষম প্রশ্নের উত্তর কি মিলছে? সুপ্রিম কোর্টে এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলে মুখ্যমন্ত্রীর নিশানায় বাম রাম একসঙ্গে। বিশ্বাস করুন, চাকরিহারাদেরও নিশানায় বামেরা। সর্বোচ্চ আদালতের রায়ের পরে সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম রায় শুনে কান্নায় ভেঙে পড়া চাকরিহারারাও দুষলেন ওই বিকাশ ভট্টাচার্যকে। মুখ্যমন্ত্রীর মতোই চাকরিহারারাও বামেদের দোষে কি বললেন শুনুন। এ রাজ্যের যারা সিপিএমে আছে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি, ফিরদৌস শামীম, হ্যাঁ, যারা এই পুরো প্যানেলটা বাতিল চেয়েছিল তারা কিন্তু খুব ভালোভাবেই জানে সবাই অযোগ্য নয়, আবার সবাই যোগ্যও নয়। তারা সবাইকে বলি দিতে চেয়েছে সিপিএমকে এই রাজ্যে আবার প্রাসঙ্গিক করে তুলতে। একটা প্রশ্ন রাখতে চাই যে আজ থেকে 10 বছর 15 বছর আগে তালিকা প্রকাশ করে বলা হতো কোন ছাত্র যোগ্য আর কোন ছাত্রী অযোগ্য। আজকে শিক্ষকদের প্যানেল প্রকাশ করে বলতে হচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য, একটা গোটা প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। আপনি বলতেই পারেন সিপিআইএম কে প্রাসঙ্গিক করবার জন্য, কিন্তু তাতে আপনার ভাগ্য তো ফিরবে না। টানাপোড়েনটা বছর 5-এর। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, আবার সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টেও শেষমেশ বাতিলই হলো 2016 সালে পরীক্ষার প্রেক্ষিতে 2019 সালে নিয়োগ হওয়া শিক্ষক আর শিক্ষাকর্মীদের চাকরি। সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর দেখে নিন এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা কি হয়েছিল। 2016-তে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে পরীক্ষা নেওয়া হয়। 2019-এ শিক্ষক আর গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ হয়। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। ওএমআর শিটে কারচুপি আর বাতিল প্যানেল থেকে নিয়োগের অভিযোগে সরব হন চাকরি প্রার্থীরা। 2021-এ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
বেআইনি নিয়োগ বাতিলের নির্দেশও দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। 2023 হাইকোর্টকে বিশেষ বেঞ্চ তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2024 কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হয় মামলার। 2024-এই 25,753 জনের চাকরি বাতিল করে হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। চলতি বছরের শুরুতেই সুপ্রিম কোর্ট মামলার শুনানি শেষ করে, কিন্তু রায় স্থগিত রাখে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে 25,752 জনের চাকরি বাতিল হলো। আলাদা করা গেল না, যোগ্য অযোগ্য মিলে মিশে একাকার হয়ে পথে বসেছেন, হাহাকার করছেন সকলে, 26,000 আর তাদের পরিবার। এক ধাক্কায় মন থেকে মেনে নিতে না পারলেও এটাই বাস্তব। আচ্ছা, ওদের ভবিষ্যৎ কি সম্পূর্ণ অন্ধকার? আর কিচ্ছু করার নেই, কোনো সিলভার লাইন নেই? কি করতে পারেন ওরা? আদৌ কোনো পথ খোলা আছে ওদের সামনে? আসুন, যে যে অপশনগুলো সম্ভাব্য থাকতে পারে দেখে নেওয়া যাক। এই রায়ের পর এই মুহূর্তে কিন্তু যাদের চাকরি বাতিল হয়ে গেল তাদের সামনে বেশ কয়েকটি পথ খোলা রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে পথ সেটা হলো রিভিউ পিটিশন দাখিল করা, অর্থাৎ এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা উচ্চ আদালতে, এবং সেটা তারা শুনানি করে যদি তারা ফেভারেবল করে রায় নিতে পারে সেটাতে সুযোগ রয়েছে। এছাড়া আরেকটি বিষয় যেটা রয়েছে যে এসএসসি নিয়োগের আগে অন্যান্য বেশ কয়েকজন, এদের মধ্যে বেশ কয়েকশো ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু অন্য সরকারি দপ্তরে চাকরি করতেন। তারা যদি মনে করেন তাহলে তারা পূর্ববর্তী চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারেন এবং সেক্ষেত্রে রাজ্য কিন্তু সেই চাকরি দিতে বাধ্য। তার পাশাপাশি তারা সেই আগেকার তদানীন্তন যে সিনিয়রিটি সেটা তারা অ্যাভেল করতে পারবেন। এছাড়াও যেটা বিষয় যে সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী 3 মাসের মধ্যে এই পোস্টগুলোতে, এই ভ্যাকেন্ট পোস্টগুলোতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই নিয়োগ প্রক্রিয়াতে যারা অর্থাৎ একেবারে নিশ্চিন্তভাবে অবৈধ এটা চিহ্নিত হননি, তারা কিন্তু সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন এবং সফল হলে নতুন করে আবার চাকরি পেতে পারবেন। ফলে এইভাবে ব্রড বেসড এই 3টি কিন্তু সম্ভাবনা বা আশার আলো রয়েছে এই মুহূর্তে যাদের চাকরি হারা আজকে হলেন তাদের। মাত্র একজন চাকরিতে বহাল থাকলেন, ক্যান্সার আক্রান্ত সোমা দাস। এতদিনের লড়াই, কোনো সময় আশা জাগছিল, কোনো সময় আবার নিভু নিভু। আজও সকলে মিলে তাকিয়েছিলেন কি বলে সুপ্রিম কোর্ট। না, অন্য কোনো রায় এলো না। যে রায় হাইকোর্ট দিয়েছিল তাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির নিয়োগের পুরো প্যানেল বাতিল হয়ে গেল। 2016 হওয়া পরীক্ষায় 2019-এ মোট 25,753 জনের নিয়োগ হয়েছিল। 25,752 জনের চাকরি বাতিল হলো। থাকলো শুধু বীরভূমের নলহাটির বাসিন্দা ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি। মানবিক কারণেই তার চাকরি বহাল রাখলো শীর্ষ আদালত। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সোমা। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তার চাকরি হয়নি বলে অভিযোগ। 2019 সালে ক্যান্সার ধরা পড়ে সোমার। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে সোমা দাসকে নলহাটি 1 নম্বর ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে চাকরি দিয়েছিল রাজ্যের সরকার। চাকরিহারাদের চোখে জল, ঘরে ঘরে কান্নার রোল। দেখুন, ওদের চোখের জল দেখে, ওদের কান্না দেখে, ওদের হাহাকার দেখে মানুষ হিসেবে কষ্ট হচ্ছে। কিন্তু তার মানে এটা কখনো বলছি না যা হয়েছিল তা ঠিক হয়েছিল। যা বলি সত্যি বলি। কখনো বলছি না যে দুর্নীতি হয়েছিল তা ধামাচাপা পড়ে যাক। একবারও মনে করি না যে সত্যিটা বেরিয়ে না আসুক। যাদের চাকরি গেল আজ তাদের মধ্যে অযোগ্যরাও আছেন, আর তাদের জন্যই যোগ্যরাও চাকরি খোয়ালেন। তবু মানবিকতা সবার আগে। এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছিল
যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, কিন্তু আলাদা করা যায়নি। তাই সুপ্রিম কোর্টে বহাল রইল কলকাতা হাইকোর্টের রায়। বাতিল হলো প্রায় 26,000 চাকরি। অযোগ্য গেরোয়ে চাকরি হারিয়ে পথে বসলেন যোগ্যরাও। কি করবেন? পরিবার নিয়ে কোথায় যাবেন? অসহায় চাকরিহারাদের এই সম্বল শুধুই চোখের জল। চাকরি প্রার্থীরা বসে রয়েছেন অলরেডি, কত কত টেট পরীক্ষা দিয়ে পাস করে, চাকরি নেই, চোখের জল। যারা করছিলেন তাদেরও চোখের জল যোগ হলো। দাঁড়ান, চাকরি বাতিলের গেরোয় উচ্চ মাধ্যমিকের খাতা দেখাও জটিল হয়ে গেল। কেন জানেন? সুপ্রিম রায় উচ্চ মাধ্যমিকের খাতা দেখায় প্রভাব পড়ছে। কি প্রভাব দেখুন। প্রশ্ন হচ্ছে জোরালো, যা বলবো সত্যি বলবো। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ একটা রিপোর্ট দেখুন। নিয়োগ দুর্নীতির জেরে 2025-এ বাতিল চাকরি। 25,753 জন শিক্ষক ও গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর চাকরি আগেই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়কেই মান্যতা দিল। সর্বোচ্চ আদালতের রায়ের পর প্রশ্ন উঠে গেল উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে। যে প্যানেল বাতিল হলো সেই প্যানেলের মধ্যে 11-12-এর প্রায় 5,500 শিক্ষক রয়েছেন যাদেরকে নিয়োগ করা হয়েছিল। এখন এই 5,500-এর মধ্যে কেউ খাতা দেখার সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এখনো স্পষ্ট নয়। তবে নির্দিষ্ট সূত্র বলছে যে এই 5,500-এর মধ্যে একজনও এই খাতা দেখার কাজে যুক্ত নেই, তেমনটা কিন্তু বলা যায় না। থাকতেই পারেন, ডেফিনেটলি থাকতে পারেন, আছেনও, সেটা আমি জানি, কিন্তু এক্স্যাক্ট সংখ্যা কত বা কি ব্যাপার, তার এফেক্ট কি হচ্ছে সেটা নিয়ে আমাদের কাছে এখনো ডিটেইল ফিডব্যাক নেই। তো সেটা আমরা ডেফিনেটলি খতিয়ে দেখব। সুপ্রিম কোর্টের রায়ের পর উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওটা বিষয়টা নিয়ে আলোচনা করে নির্দিষ্টভাবে ব্যবস্থা নেবে যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো সমস্যা না হয়, সেদিকেই কিন্তু নজর রাখা হবে। পরীক্ষার পর রেজাল্টের আগে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ চলছে। শিক্ষকদের চাকরি বাতিলে খাতা দেখার প্রক্রিয়া বড় প্রশ্নের মুখে পড়ল বলেই মনে করছে শিক্ষা মহল। এই তিনটে অপশনের কোনটা ধরে ওরা রূপলি রেখা দেখতে পাবেন সত্যি জানি না। সত্যি চাকরিহারারা ধর্ম সংকটে পড়েছেন, বিশেষ করে যারা এই 26,000-এর মধ্যে যোগ্য। ধর্ম সংকটে, পকেটে টাকা ঢুকবে না, সংসার চালাবেন কি করে? অথচ তারা কোনো অন্যায় করেননি, খেটে খুঁটে চাকরি জোগাড় করেছিলেন। ধর্ম সংকট, আর এক ধরনের ধর্ম সংকট দেখছে আমাদের রাজ্য রাজনীতিতে। এই ধর্ম সংকট কমপ্লিটলি পলিটিক্যাল। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে আজ কাঁথিতে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। রাম নবমীর আগে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে মিছিল শেষে সভা থেকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন। বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি শাসক শিবির। কিন্তু ওই ধর্ম কথা, চোখের জল ফেলছেন ওরা, ওদের কথা ভাববে কে? ধর্ম কথা ওদেরও শুনতে হবে? পেটে ভাত জুটবে এরপর? মালদার মোথাবাড়ির গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এখনো তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমেছে বিজেপি। এবার নিজের খাস তালুকে আসরে নামলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতি নিয়ে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রতিবাদ মিছিল করলেন বিরোধী দলনেতা। এদিন কাঁথির মেচেদা বাইপাস থেকে শুরু হয় মিছিল। শহর ঘুরে মিছিল শেষ হয় পোস্ট অফিস মোড়ে। মিছিল শেষে পথসভা। সেই মঞ্চ থেকেই রাজ্য সরকার ও শাসক শিবিরকে নিশানা করেন শুভেন্দু। আশা করছি আমরা চোরেদের পান্ডা মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে।
দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে বিজেপির পাল্টা কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলনেতা। জালি হিন্দু মমতা ব্যানার্জি 7,000 পুলিশ নিয়ে দীঘাতে নাচবে, আর আমরা হোমযজ্ঞ করব 1 লক্ষ হিন্দু নিয়ে রেলের মাঠে। শুভেন্দুকে নিশানা করে পাল্টা আসনে জোড়াফুল শিবির। শকুনের নজর থাকে ভাগাড়ের দিকে, আর শুভেন্দু অধিকারীর নজর থাকে যে কোন জায়গায় গিয়ে আমি বাংলাকে অশান্ত করার চেষ্টা করতে পারবো বা একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারবো, তাই জন্য উনি এসব করবেন। মোথাবাড়ির ঘটনায় এদিনই হাইকোর্টের রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। এবার কেন্দ্রকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। আমার তো কোনো সন্দেহ নেই, রামনবমী যত কাছে আসছে তত বেশি ধর্ম কথা আমাদের শুনতে হবে, আর তত বেশি এই বাংলার ধর্ম সংকট বাড়বে। রাজনীতির পারদ চড়ছে রামনবমী ঘিরে, একটা উৎসব ঘিরে। তাতে রাজনীতির কি? আরে রাজনীতিরই তো সব। আমার আপনার কি আগ্রহ বলুন তো? একটা উৎসব, সেটা পালন করা হবে, ব্যাস। দুর্গাপুজোর মতো, লক্ষ্মী পুজোর মতো, সরস্বতী পুজোর মতো, ঈদ মহরমের মতো। কিন্তু রাজনীতির কাছে এত স্বাভাবিক নয়। ওরা একটা ধর্ম ধরে নিয়ে তারপর রেড়ে করে ময়দানে নামছে। ফায়দাটা কি, আদৌ মিলবে কিনা, সেই বিষয়ে তো অনেক বিস্তর আলোচনা হয়েছে। গত কয়েক বছরের অশান্তি রামনবমীকে ঘিরে, তার থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্ক হয়েছে আমাদের রাজ্য এবং কলকাতা পুলিশ। অপ্রীতিকর ঘটনা রিষড়ায় কি হয়েছিল আপনারা সবাই জানেন, এবং তা কতদিন ধরে চলেছিল। হাওড়ায় কি হয়েছিল আপনারা জানেন, কতদিন ধরে চলেছিল। মুর্শিদাবাদে কি হয়েছিল রামনবমীকে ঘিরে আপনারা জানেন। আর হতে দেওয়া যাবে না বলছে পুলিশ, তাই সতর্ক পুলিশ। এক গুচ্ছ ডিরেক্টিভস তৈরি হয়েছে এবারের রামনবমী নিয়ে। যত সুর চড়াচ্ছে বিজেপি, তত বেশি প্রিপারেশন নিচ্ছে পুলিশ। দেখুন। হাওড়া থেকে রিষড়া, বারবার রামনবমীতে উত্তপ্ত হয়েছে রাজ্য। সংঘর্ষ অশান্তিতে রাজনীতির হাওয়া গরম হয়েছে। 26-এর আবহে রামনবমীতে বাড়তি উৎসাহ নিয়ে ময়দানে নামছে গেরুয়া শিবির, তাই বাড়তি সতর্ক পুলিশ প্রশাসনও। ইতিমধ্যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, শুরু হয়েছে ধরপাকড়ও। অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে হাওড়ার শ্যামপুরে 2 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে একাধিক জেলার বেশ কিছু এলাকা। কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য প্রশাসনের তরফে আর্জি জানানো হয়েছে সাধারণ মানুষকে। 6 এপ্রিল রামনবমীর দিন যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্যই রাস্তায় থাকবে বড় ফোর্স, মোতায়েন থাকবে শীর্ষ পুলিশ কর্তারাও। নতুন করে কোনো মিছিলের অনুমতি নয়। গত বছর স্থির করে দেওয়া রুটেই করতে হবে মিছিল। মিছিলের রুট আগে থেকে জানাতে হবে পুলিশকে। রামনবমীর মিছিলে অস্ত্র প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। অস্ত্র প্রদর্শন হলে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে। মিছিলের প্রায় সব পথ মুড়ে দেওয়া হবে সিসি ক্যামেরায়। গত বছর চন্দননগরে একটি বাড়ির ছাদ থেকে রামনবমীর মিছিলে ইট মারাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল। কলকাতায় গতবার 50টির মতো মিছিল হয়েছিল রামনবমীতে। এবারও সেই সংখ্যক মিছিল হতে পারে। মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য উঁচু বাড়ি থেকেও পুলিশকে নজরদারি চালানোর নির্দেশ। ড্রোন দিয়ে মিছিলে নজরদারি চালানোর প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা ও রাজ্য পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বডি ক্যামেরা ব্যবহারের জন্য। কলকাতা লাগোয়া বেশ কিছু জেলায় সিসিটিভির কন্ট্রোল রুমের সঙ্গে নবান্নের কন্ট্রোল রুমের যোগসূত্র করা হয়েছে। মিছিলে কোনো ডিজে বাজানো যাবে না। আপত্তিকর বা উস্কানিমূলক গান বাজানোর উপরও নজর রাখতে নির্দেশ। মিছিলের রুটে পুলিশ পিকেট বসানো হবে। মিছিলের ভিডিওগ্রাফি করতে বলা হয়েছে। শোভাযাত্রায় রুট বদল করলে আইন মেনে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ। রামনবমী নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা পালনের নির্দেশ। কলকাতার যেসব রাস্তা দিয়ে রামনবমীর মিছিল যাবে, গত কয়েকদিন ধরে সেই সব রাস্তাগুলিতে তদারকি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। রাজ্য পুলিশ শীর্ষ কর্তাদের সেই একই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে মিছিলের রুট পরিদর্শন শুরু করেছেন পুলিশ কর্তারা।
ঝটপট এক ঝলকে খুব ইম্পর্টেন্ট কিছু খবর। হাইকোর্টের নির্দেশ বহাল, সুপ্রিম রায়ে এসএসসি 26,000 চাকরি বাতিল, নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, নতুন করে নিয়োগ করতে হবে মন্তব্য শীর্ষ আদালতের। সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিল, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বিচার ব্যবস্থায় আস্থা তবু মানতে পারছি না, একজনের অপরাধে কতজনের শাস্তি হবে প্রশ্ন মমতার। আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধী দলনেতা, চলতি মাসেই নবান্ন অভিযানের হুঁশিয়ারি। একটাই দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। সুপ্রিম কোর্টের রায়ের পরই কান্নায় ভেঙে পড়েন চাকরিহারারা। আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, এদের সবার পেট আমার একার রোজগারের উপর চলে। আমি এখন জানি না আমি কি করব। তাহলে আজ সারাদিনের নির্যাস কি? চাকরিহারাদের চোখের জল, রাম নবমী নিয়ে উচ্চকিত ধর্মযুদ্ধ, রাম নবমীকে ঘিরে বাংলায় তুঙ্গে রাজনীতির পারদ, আর তার সঙ্গে ওয়াক অফ উত্তেজনা। শুধু বাংলায় নয়, ধর্মযুদ্ধের জিগিরে তপ্ত জাতীয় রাজনীতিও, কারণ ওই ওয়াক অফ বিল অবশেষে লোকসভায় পাশ হয়ে গেল নরেন্দ্র মোদী সরকারের আনা বিল। 12 ঘন্টা আলোচনা, তারপর ভোটাভুটিতে পাস। বিলের পক্ষে 288, বিপক্ষে 232টি ভোট পড়েছে। লোকসভায় পাশ হওয়ার পর বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পেশ হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পেশ করেছেন। পেশের পরে সংসদের উচ্চ কক্ষে বিলটি নিয়ে বিতর্ক চলছে। এরপর বিরোধীরা ডিভিশন চাইলে রাজ্যসভাতেও ভোটাভুটির মুখোমুখি হতে হবে মোদী সরকারকে। লোকসভার মতোই রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসক এনডিএর। ফলে বৃহস্পতিবারও এই বিল পাশ করাতে খুব বেশি বেগ পেতে হবে না বিজেপিকে, কিন্তু বেগ পেতে হবে রাজনীতির ময়দানে, কারণ সব বিরোধী এক কাট্টা। রাজ্যসভায় মোট আসন 245, 6টা আসন বর্তমানে ফাঁকা। ওয়াক অফ বিল পাশ করাতে প্রয়োজন 119টি ভোট। রাজ্যসভায় এনডিএর সদস্য সংখ্যা 125। বিজেপির রাজ্যসভার সাংসদ সংখ্যা 98। রাজ্যসভায় ইন্ডি জোটের সাংসদ 95। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ 27। তৃণমূলের সদস্য সংখ্যা 13। ডিএমকে আর আপের 10 জন করে সাংসদ রয়েছেন রাজ্যসভায়। ইউনিফাইড ওয়াক অফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট বিল লোকসভায় পাশ হয়ে গেছে। इतना प्रॉपर्टी हमारा देश में है, इसमें किसी को आपत्ति नहीं होना चाहिए, लेकिन आपत्ति तब होता है जब दुनिया का सबसे ज्यादा प्रॉपर्टी मुसलमानों के नाम में वक्फ प्रॉपर्टी हमारे देश में है और करोड़ों जो हमारे बहनाई हैं, गरीब मुसलमान हैं, उसको कोई फायदा नहीं मिल रहा है इतना प्रॉपर्टी। तो ये प्रॉपर्टी किस काम का? ইসলামিক আইনে ধর্মীয় বা সেবার কাজে উৎসর্গ করা সম্পত্তি ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তির অন্য ব্যবহার, কেনা বেচা করা যায় না, আপনারা জানেন। এই সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে ওয়াকফ বোর্ড। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সেবামূলক কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয়। এই মুহূর্তে দেশে 9.4 লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এখানেই যত গোল। 1954 সালে ওয়াকফ আইন তৈরি হয়। 1995-এ ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়। ওয়াকফ বোর্ডের হাতে থাকা বিপুল ক্ষমতা নিয়েই বিজেপির প্রশ্ন। কেন্দ্রের শাসক দল বলছে রাজস্ব সংগ্রহ করতে পারে না ওয়াকফ বোর্ডগুলো। রাজ্যসভায় ওয়াকফ আইন সংশোধনী বিল পেশ করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বললেন, নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দাবি, মুসলিম সমাজের গরিব, মহিলা এবং অনাথ শিশুদের উন্নয়নের লক্ষ্যে এই নতুন ওয়াকফ আইন তৈরির উদ্যোগ, যা নিয়ে তরজা আকাশ ছুঁয়েছে।
प्रधानमंत्री मोदी जी ने सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास, इस मंत्र को लेकर के वो चले हैं और चले नहीं है, इसको उन्होंने पूरा किया है। এই ওয়াকফ বোর্ড আইন এনে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা, তার কথা আমাদের নেতারা পার্লামেন্টে বলেছে। ওরা সংখ্যার জোরে এটা পাশ করিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু চিরদিন কাহারও সমান নাই যায়, এই সংখ্যা সারা জীবন ওদের কাছে থাকবে না। प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना से लेकर के आवास योजना से लेकर के शौचालय से लेकर के कभी नहीं देखा कि ये फॉरवर्ड को मिला, बैकवर्ड को मिला, मुस्लिम को मिला, क्रिश्चियन को मिला, किसको मिला? जरूरतमंद को मिला है और देश की जनता को मिला है। ভারতের সংবিধান বিরোধী ওয়াকফ বিল ক্ষমতার জোরে, সংখ্যার জোরে ভারতীয় জনতা পার্টি পাশ করাতে চাইছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে বছরের পর বছর ধরে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা দাবি করছি প্রকৃত তদন্ত হোক। গত বছরের অগস্টে লোকসভায় বিলটি পেশ করে বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বুধবার লোকসভায় 12 ঘন্টা ধরে আলোচনা হয়। দেখুন, বৃহস্পতিবারও ঘড়ির কাঁটায় অনেক বেজেছে, 9:30। সকাল থেকে শুরু হওয়া আলোচনা চলছেই। আজ সকালে একটা ছবি ভীষণভাবে স্ট্রাইক করেছে আমায়। যখন রাজধানী দিল্লির দিকে, দেশের সর্বোচ্চ আদালতের দিকে সবার নজর, সেই সময় বিজেপির এক বিধায়ক রীতিমতো ব্যান্ড বাজিয়ে হুড়মুড় করে ঢুকে পড়লেন এক অনুষ্ঠানে। আমন্ত্রিত ছিলেন না তিনি। তাকে যেই ঢুকতে দেখলেন অমনি হুড়মুড় করে মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন বেশ কয়েকজন। আচ্ছা, এই বিধায়ককে আর বিধায়ককে দেখে যারা মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন তারাই বাকে? বিধায়ক মহাশয় ওখানে ঢুকলেন কেন? মানে বিজেপির বিধায়ক কেন, তাও একদম ব্যান্ড পার্টি নিয়ে? আর কেনই বা তাকে দেখে সবাই বেরিয়ে গেলেন? আসলে যারা বেরোলেন তারা হলেন প্রাক্তন মন্ত্রী এবং জনপ্রতিনিধি। কোন দলের? আসুন ঘটনাটা কি ঘটেছে দেখুন, এবং এটাও দেখুন যখন গোটা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টে, তখন বিজেপির এই বিধায়ক ব্যান্ড পার্টি বাজিয়ে কি করছিলেন। সাদা পাজামা পাঞ্জাবি পরে যিনি ঢুকছেন তিনি বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সোনামুখী ধুলাই উচ্চ বালিকা বিদ্যালয়ের রথোৎসব অনুষ্ঠানে মঞ্চ আলো উপরে বসে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি, প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। ঠিক সেই সময়ই অনুষ্ঠান স্থলে প্রবেশ সোনামুখীর বিজেপি বিধায়কের, তাও আবার ব্যান্ড বাজিয়ে। ভালো করে দেখুন, মাইকে বিধায়কের আসার ঘোষণা হতেই মঞ্চ থেকে একে একে নেমে পড়লেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তাকে আমরা মঞ্চে আহ্বান রাখছি, মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি এবং সাথে সাথে সেই ভিডিওই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্কুলের অনুষ্ঠান, সেখানে বিপক্ষ দলের বিধায়ককে দেখে কেন এমন আচরণ? অনাহুতের মতো সেই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্য মঞ্চে উঠে যান। আমরা বামাটি মানুষের তৃণমূল পার্টির কর্মী সমর্থকরা কোনোভাবেই দাঙ্গাবাজ সাম্প্রদায়িক ধর্মীয় গোড়ামি নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করি না। অভিযোগ মানছেন না দিবাকর ঘরামি। তা সাফ কথা, তৃণমূলের আচরণ ছোট মানসিকতার পরিচয়। পরে আমি বুঝতে পারলাম বিষয়টা, ওনারা আমি এসেছি বলে চলে গেছেন। এত ছোট মানসিকতার নিয়ে কখনো উন্নয়ন করা সম্ভব নয়। সবাই মিলে যে কমিটি হয়েছে, সেই কমিটিতে তৃণমূল কংগ্রেসের, সক্রিয় তৃণমূল কংগ্রেসের সংখ্যা অনেক বেশি আছে। তারা সকলে মিলে আমন্ত্রণ করেছে। স্কুলের অনুষ্ঠানে হঠাৎ এমন বাজনা বাজিয়ে এন্ট্রি কেন, সে উত্তর অবশ্য দেননি বিজেপি বিধায়ক। আপনি জানেন, চেনেন আমায়, কাউকে খুশি করার দায় আমার নয়। আমার কথায় কে রেগে গেল, কার ভালো লাগলো আর কার লাগলো না, তার দায়ও আমার নয়। আমি যদি বিজেপি বিধায়কের কথা বলি, তাহলে তৃণমূল বিধায়কের কথা বলবো না? না, বলবো।
যা বলবো সত্যি বলবো। দেখুন, তৃণমূল বিধায়কের ছেলের দাদাগিরিটা দেখুন। কি করেছে? পার্কিং নিয়ে বচসা, খুব কমন ব্যাপার, অনেক ক্ষেত্রেই হয়। আর এখন গাড়ির সংখ্যা বেড়েছে, পার্কিং এর জায়গা তত নেই। আয়ে দিন, প্রায় প্রত্যেক দিন কলকাতায় এটা হতেই থাকে। কিন্তু তার জেরে গাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ বিধায়ক পুত্রের বিরুদ্ধে। কাঠগড়ায় প্রাক্তন আইপিএস অফিসার এবং ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে শরীফ কবির। প্রিন্স আনভাসা রোডের আবাসনের ঘটনায় তোলপাড়। সিসি ক্যামেরা বন্দি এই তাণ্ডবের ছবি, সে ছবি ইতিমধ্যে ভাইরাল, হয়তো আপনিও দেখেছেন। রাজনীতির পারদ চড়ছে সেটা দেখাবো আমি। তবে আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে, ডেবরার তৃণমূল বিধায়কের সঙ্গে। তিনি বলেছেন এখনই এ বিষয়ে মুখ খুলবেন না। জুৎসই উত্তর সাজাচ্ছেন। আনোয়ার শাহ রোডের আবাসন, সেই আবাসনে সপরিবারে থাকেন প্রাক্তন আইপিএস এবং ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই আবাসনে গাড়ি রাখা নিয়ে বিবাদের সূত্রপাত। তার জেরে গাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ বিধায়ক পুত্রের বিরুদ্ধে। মারধরেরও অভিযোগ উঠেছে বিধায়ক পুত্র শরীফ কবিরের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছিল? কমন স্পেসে গাড়ি রাখেন সুব্রত পাল। শরীফ কবির ফোন করে গাড়ি সরাতে বলেন। কমন স্পেসে গাড়ি, তাই সরাতে রাজি হননি সুব্রত পাল। শরীফ কবিরের দাবি ওই জায়গাটি তাঁদের নিজস্ব। সুব্রত পাল নিচে এসে দেখেন গাড়িতে ভাঙচুর চালাচ্ছেন শরীফ। লেক থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে পার্কিং ঘিরে বচসাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের ছেলে শরীফ কবির তিনি ওই আবাসনের একাধিক বাসিন্দার গায়ে হাত তুলেছেন, তাদের গাড়ি ভাঙচুর করেছেন এবং তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। গাড়ি ভাঙচুরের ছবি ধরা না পড়লেও আবাসনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে বচসার ছবি। ভাঙচুরে বাধা দেওয়ায় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ সুব্রত পালের। সকালে প্রথম ফোন করলে বললো গাড়িটা সরাও। আমি বললাম যে গাড়িটা তো কমন এরিয়া আছে। বলে না, এটা আমার আছে। আর কাগজ দেখাও, থানায় চলো। ও থানায় যাবে না, এই দেখুন কাগজ সব আছে, এখানে প্রমাণ আছে। হ্যাঁ, এটা ইললিগাল গ্যারেজটা উনি ওনার নামে করে নিয়েছে। তারপরে এসে দেখি দুমদাম করে ভাঙছে। ঘটনায় লেক থানায় অভিযোগ দায়ের করেছেন সুব্রত পাল। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরেই শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। শাসক দলকে কাঠগড়ায় তুলে তীব্র কটাক্ষে বিঁধেছেন দিলীপ ঘোষ। এটা হুমায়ুন কবিরের দোষ নয়। তিনি যে পার্টিতে এসেছেন, পার্টির সর্বোচ্চ সুপ্রিম যে পরিবার, যে ব্যক্তি, সেই পরিবারের ছেলেই পুলিশকে পিটিয়েছিল। মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে পুলিশের উপর অত্যাচার করেছে, মুকুল রায়ের ছেলে পুলিশকে পিটিয়েছে। এই পরম্পরা কংগ্রেস থেকে চলে আসছে এবং সিপিএম আমলে কিছু ছিল। সম্প্রতি খড়গপুরে এক মহিলার দিকে দিলীপ ঘোষের তেড়ে যাওয়া, বাপ 14 পুরুষ তুলে হুমকি হুঁশিয়ারি ঘিরে কম বিতর্ক হয়নি। আরও অনেক ঘটনায় দিলীপের মন্তব্য, আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সব প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। সে স্থানীয় ব্যাপার, এই নিয়ে কিছু বলা যাবে না। কিছু হয়েছে, স্থানীয় পুলিশ দেখবে এসব। রাজনৈতিক এই দরজার মধ্যেই পুলিশের তদন্তে গরিমসির অভিযোগেও সরব অভিযোগকারী সুব্রত পাল। পুলিশ এখনো পর্যন্ত এই অভিযোগ পাওয়ার পরে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ উঠছে অভিযোগকারীর পক্ষ থেকে। বিধায়ক বা তার পুত্রের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধায়ক পুত্রের কাণ্ডে ক্ষুব্ধ আবাসনের বাসিন্দারাও। প্রশ্ন উঠেছে, শাসক দলের বিধায়কের ছেলে বলেই কি পুলিশ এখনো তেমনভাবে সক্রিয় হয়নি? টাইম ওভার, কিন্তু যা বলবো সত্যি বলবো। আবার আগামীকাল রাত 9টায় দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।